হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা ডাব্লিউবিপি অ্যান্ড কেপির পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য মোস্ট হেল্পফুল একটা সেশন হতে চলেছে। তাই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো। অনেক কিছু নতুন নতুন আপডেট এবং তার সাথে তোমার মনের অনেক কিছু ডাউট যেগুলো জমা হয়ে রয়েছে তার সমস্ত কিছু ক্লিয়ার হবে আজকের এই ভিডিওতে। আগের ভিডিওতে যেটা কাট আপ ওরিয়েন্টেড একটা ভিডিও দিয়েছিলাম, এবার ভিডিওটা যারা পুরোটা না দেখবে তাদের মনে হবে যেটা হয়তো একটা কোনো কাট আপ ওরিয়েন্টেড ভিডিও। বাট প্রথম থেকে বলে আসি, যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স তাদের জন্য ভিডিওগুলো প্রোভাইড করা বা ক্লাস পুরো প্রোভাইড করা, কিন্তু যারা স্টুডেন্ট না, স্টুডেন্টের মতন, তাদের জন্য ভিডিও বা ক্লাস কোনোটাই কিন্তু হেল্পফুল হবে না ওদের জন্য, কারণ ওদের কোথাও মন বসবে না। তাই ওদেরকে স্কিপ করে যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্স তাদের জন্য আজকের এই সেশনটা প্রোভাইড করা হচ্ছে। মূলত ডাব্লিউবিপি আর কেপি আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে এই দুটো পরীক্ষা কিন্তু বেশ ভালোভাবে রিক্রুটমেন্ট হচ্ছে এবং শূন্য পদও ঠিকঠাক থাকছে, যাতে করে স্টুডেন্টরা একটা ঠিকঠাক কম্পিটিশন করে সেখানে একটা নিজের সিট ছিনিয়ে আনতে পারে। কিন্তু আজকের দিনে কম্পিটিশন লেভেল দিনের পর দিন বাড়ছে। অনেকে কিভাবে জানো তো, খাস যদি 2018 সিলেকশনটা একবার আমি পেতাম, 2019-এর রিক্রুটমেন্টে যদি একবার পেতাম, এই জিনিসগুলো যে তাদের মধ্যে এখন আসছে, এটা হওয়ার কারণ কি? কারণ আজকের দিনে কম্পিটিশন লেভেল আরো অনেকটা হাই হয়ে এসছে। বলবে হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস ভিজুয়ালাইজ করে দেখেছো, যখন আজ থেকে 2-3 বছর এগিয়ে যাবে তখন তারা একটা সময় বলবে যদি আমরা এই টাইমের একবার পরীক্ষাগুলো বসতে পেতাম তাহলে পরীক্ষাগুলো কত ইজি লাগতো। দিনের পর দিন অনেক কিছু ইনক্লুড হচ্ছে। আজকে যেরকম প্রিলি, মেন, গ্রাউন্ড, এই যে স্টেপগুলো, ইন্টারভিউ, এতগুলো কোয়ালিফাই করার পর একটা পুলিশ হতে পারছো, ঠিক তেমনি একটা টাইম আসবে যখন দেখবে যেখানে হয়তো কম্পিউটারের সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে তোমাকে কম্পিউটারের ডিগ্রি থাকতেই হচ্ছে, দেখবে সেখানে হয়তো রানিং এর সাথে আরো কিছু অ্যাড করা হচ্ছে, কারণ কম্পিটিশন লেভেল বাড়ছে। তাহলে স্টুডেন্টকে এলিমিনেট করবে কি করে, বুঝতে পারলে? যে কারণে এইগুলো যে আগামী দিনে হবে না এমনটা কিন্তু বলাটা ভুল। তাই এগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এরকমটাও হতে পারে, আজকে যেরকম ন্যূনতম একটা নাম্বারে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে কিন্তু কনস্টেবল পরীক্ষার জন্য এলিজিবল হচ্ছে। এবার দেখবে হয়তো এখানে বলবে যে ন্যূনতম মাধ্যমিকে এত পার্সেন্টেজ যদি নাম্বার না থাকে তাহলে সে হয়তো পরীক্ষায় সিলেক্ট হতে বুঝতেই পারবে না। যেরকম জেল পুলিশে কি বলেছিল যে কম্পিউটারের সার্টিফিকেট বাধ্যতামূলক। এবার দেখো, যাদের সার্টিফিকেট আছে তারা যখন ওখানে সার্টিফিকেট নাম্বার পুট করেছে তারাই কিন্তু পরীক্ষাটা দিতে পেরেছে। মানে পরীক্ষাটা হলো না, কিন্তু ওয়ার্ডার যেটা জেল পুলিশের পরীক্ষাটা অনেকদিন পেন্ডিং হয়ে রইলো, তারপর পরীক্ষাটাই ক্যান্সেল করা হলো। এখনো পর্যন্ত পরীক্ষার কোনো ডেট আরে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তো ওটা কোনো রকম কোনো আশাও রাখা যায়নি যে ওটা পরীক্ষা হবে না কি হবে। কিন্তু একটা জিনিস বোঝাতে চাইছি যে দিনের পর দিন কম্পিটিশন লেভেল কি হচ্ছে, হাই হচ্ছে। তাহলে এই যে টাইমটা এতদিন ধরে যে পেন্ডিং হয়ে রয়েছে, যেখানে ডাব্লিউবিপির পরীক্ষাটা, এবার যখন পিআরবি এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে, আজকে তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো ওবিসি কেস যতক্ষণ না সলিউশন হবে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। এবার ভালো করে একটা জিনিস ভেবে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে 1 বছর 1.5 বছর যে পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, এখানে স্টুডেন্টরা যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স যে একটা সিট নেবেই নেবে, তারা কিন্তু রাত দিন এক করে ঠিক নিজের মেহনতটা কন্টিনিউ রেখেছে। কেন জানো? কারণ যখন পরীক্ষার দিনটা আসবে তখন কিন্তু সেখানে কোশ্চেন যেগুলো থাকবে, সেখানে যদি নাম্বার অফ কোশ্চেন ভালো অ্যাটেম্প করতে পারো, তুমি একুরেসিটা যদি ঠিক রাখতে পারো, তবে তুমি আগামী দিনে সফলতার অনেকটা কাছাকাছি পৌঁছে দিতে পারছো। বোঝাতে পারলাম? তাহলে যারা পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে ডাব্লিউবিপি আর কেপি, তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট কথাবার্তা আজকের এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্ট যে কথাটা বলবো, তোমরা অনেকেই বলো যে আমার এত স্কোর আসছে, আমার এইরকম একটা স্কোর আসছে, মক টেস্টে আমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না। এই জায়গাগুলো কেন তোমার ভুলটা হচ্ছে? তুমি একটা কোনো টেস্ট দিচ্ছ, সেই টেস্টটা দেওয়ার পর অনেকে কি করে তাড়াহুড়ো করে নাম্বারটা চেক করার জন্য অস্থির করে যে আমি কত পেলাম, দেন সেখান থেকে নেগেটিভ আমার কত আছে। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, তুমি হতে পারে একটা অনলাইনে টেস্ট দিচ্ছ বা তুমি প্র্যাকটিস সেট দিচ্ছ। যদি তুমি ক্র্যাক বইগুলো ফলো করো তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট সেকশনটা ভিজিট করো, সেখানে ক্র্যাক বাই লীলা রয় যেটা 2024। আর তোমরা জানো যে প্র্যাকটিস সেটের মধ্যে ক্র্যাকের যে বইগুলো সেগুলো কিন্তু যথেষ্ট মডারেট থাকে। বোঝা গেছে? তো সেই যে কোশ্চেন্সগুলো যেখানে ম্যাথ রিজনিংগুলো আমার কমপ্লিট হয়েছে প্লেলিস্ট সেকশনে রয়েছে সেট 9 পর্যন্ত। আমি ক্লাসগুলো প্রোভাইড করবো ম্যাথ রিজনিং আর জিকে লাইভ সেশন, যেখানে আমরা জিকেটা কুইক রিভিশন করি এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোর সাথে ডিটেলস অ্যানালাইসিস করি।
তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে, যাতে করে জিকে লাইভ সেশনের ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার ফোনে খুব সহজে পৌঁছে যায়। আর তুমি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নাও, যেখানে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে। সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, যাতে করে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট তুমি টেলিগ্রাম থেকে জানতে পারো, রাইট? তো মুভ করবো আজকের যেটা ভিডিওর মূল বিষয়। দেখো, এই যে একটা ডিউরেশন, যে টাইম পিরিয়ডটা যেটা এতদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, এখানে কি হচ্ছে, স্টুডেন্টরা একটা মারাত্মক কিন্তু প্রিপারেশন করছে। ধরো 6 মাসের যদি কারোর একটা প্রিপারেশন হয়, ভালো করে বোঝো জায়গাটা, যে 6 মাসের একটা যদি কারোর প্রিপারেশন হয় আর সেটাকেই যদি কেউ 1 বছর পায়, তাহলে সে যে প্রিপারেশনটা কমপ্লিট করেছে, সেই প্রিপারেশনটার পাশাপাশি মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে জাজমেন্ট করে 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 আস্তে আস্তে সে একটা বেটার পারফরমেন্স করবে আপকামিং এক্সামে। এটা কারা করবে? যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স, একটা সিটের দিকে একদম পুরো পাখির চোখ করে রেখেছে, তাদের কথা কিন্তু বলছি। তাহলে এই জায়গায় তোমার কম্পিটিশন যেটা হবে, সেটা ওই 10 লাখ পরীক্ষার্থীর মধ্যে হবে না। তোমার কম্পিটিশন হবে মাত্র 1.5 থেকে 2 লাখ, যেখানে বোথ মেল অ্যান্ড ফিমেল ইনক্লুড হয়েছে। তাহলে 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এমন 2 লক্ষ স্টুডেন্ট থাকবে যারা কিন্তু একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা রিটিন কোয়ালিফাই করে গ্রাউন্ড আসা শুরু করবে। এবার গ্রাউন্ড কোয়ালিফাই করে যখন মেনে আসো, অনেকে মেন এক্সামগুলোকে না খুব ভয় পাবে যে মেন এক্সাম কি হবে। আজকে ধরো ডাব্লিউবিপি একটা রিটিনে কন্ডাক্ট করছে, যেখানে আউট অফ 85 মার্কস তোমার যে একটা র স্কোর আসবে, তার উপর তোমাকে গ্রাউন্ডে রাখা হবে। দেন ইন্টারভিউর 15 এখানে অ্যাড হয়ে তোমার এখান থেকে একটা কাট অফ ওরিয়েন্টেড, কিন্তু যেটা ফাইনাল মিনিটে তুমি তোমার নামটা দেখতে পাচ্ছ। এবার অনেকে একটা জিনিস বুঝতে পারে না যে আউট অফ 85 মার্কস তুমি যদি একটা ভালো স্কোর ক্যারি করতে পারো, ধরো সাপোজ ধরে নাও যে কাট অফ গেল 57 85 এর মধ্যে, জেনারেলের আমি কথা বলছি, আমি ধরো 57তে যদি কাট অফটা যায় আর তুমি পেয়েছো ধরো 58, তাহলে তোমার আনন্দ হওয়াটা স্বাভাবিক। কেন? কারণ তুমি কাট অফ ক্লিয়ার করে দিয়েছো। এবার প্রবলেমটা কোথায় হবে তুমি একটু ভালো করে বোঝো। ধরো তুমি যখন 57 পেয়ে কাট অফ ক্লিয়ার করছো, আর কোনো একটা স্টুডেন্ট জেনারেল ইউআর প্রার্থী, সে কি করেছে, সে পেয়েছে ধরো 62। এবার ও মাঠের জন্য এলিজেবল, তুমিও মাঠের জন্য এলিজেবল। কেউ পেয়েছে 65, ও মাঠের জন্য এলিজেবল। কারণ এখানে যে কাট অফটা দেওয়া হয় সেটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ, মানে তোমাকে পিএমটি অ্যান্ড পিইটি এটাতে যে তুমি শর্ট লিস্টেড হয়েছো, সেটার জন্য তোমাকে কোয়ালিফাই করা হচ্ছে। এবার তুমি যখন মাঠে যাচ্ছ, এখানে কেউ হাইট, কেউ ওয়েট, কেউ চেস্ট, এগুলোতে বাদ যাবে, বুঝতে পারলে? কেউ রানিং কমপ্লিট করতে পারবে না। তাহলে এই জায়গাটা যারা কোয়ালিফাই করে দেবে, আজকে ধরো ডাব্লিউবিপি বারবার বলছি একটা রিটিন, এখানে কোনো মেন এক্সাম হচ্ছে না, যেটা রিটিনটা দিচ্ছ ওটাই ফাইনাল মেন রিটিন হয়ে যাচ্ছে। কিন্তু যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিচ্ছ, এখানে তো কোনো চেঞ্জ নেই, এখানে সেম একই প্রসিডিওরটা ফ্লো করবে, অর্থাৎ প্রিলি, গ্রাউন্ড, মেন, তারপর তোমার ইন্টারভিউ, এইভাবে। এবার এই জায়গাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমাকে অনেকেই বলে যে না আমি এরকম ফাইনাল মেরিট থেকে নাকি বাদ গেছি, কেউ বলে আমি মেনটা ক্লিয়ার করতে পারিনি, কেউ বলে আর যদি একটা নাম্বার থাকতো তাহলে আমার চাকরি হতো। দেখো, ফাইনাল মেরিট থেকে যখন কেউ ছিটকে বেরিয়ে যায় না, সেই জায়গাটা হচ্ছে খুব আফসোস করার একটা জায়গা। যদি বলো কেন? কারণ প্রত্যেকটা স্টেপ কোয়ালিফাই করলো, প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক পেরিয়ে গেল, দেন লাস্ট মুমেন্টে এসে যখন এবার সব ট্রেনিং এ যাবে, ঠিক ওই টাইমে ও পুরো নিজেকে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, মানে ভেঙে পড়ে যাচ্ছে যে এটা কি হলো, এটা তো আশা রাখিনি। কিন্তু এই জিনিসটা হওয়াটা যে অস্বাভাবিক এমনটা না, এটা হওয়াটা স্বাভাবিক। কেন জানো? কারণ ও গায়ে গায়ে কাটা ক্লিয়ার করছে। অনেক স্টুডেন্ট হয় একটা টার্গেট করে নেয়, কিরকম জানো? যে ভাই 85 নম্বরের পরীক্ষা, আমি যদি 70 নাম্বার পেয়ে যাই, ওয়াহ বিরাট সে। তাহলে ও অলরেডি পরীক্ষাটাকে টার্গেট করে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে 70 নাম্বারে, কিন্তু আরো 15 নাম্বার যেটা পরীক্ষাতে রয়েছে ও কিন্তু সেই জায়গাটাকে স্কিপ করে দিচ্ছে। কিন্তু অনেক পরীক্ষার্থী রয়েছে যারা এখানে আবার বলবে আমি যদি 60 নাম্বার ক্যারি করে নিই, একদম বিন্দাস আমি থাকবো, গ্রাউন্ড কোয়ালিফাই করবো, চাকরি কনফার্ম। এই মেন্টালিটি স্টুডেন্টদের মধ্যে যে হচ্ছে না, এটা কিন্তু বলাটা ভুল, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশন লেভেল যে একটা মারাত্মক চেঞ্জ হবে, সেটার কিন্তু নমুনা পাবে পরীক্ষা হওয়ার পর। তো পরীক্ষা হবে, ওবিসি কেসেরও সমাধান হবে, কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টের জন্য হচ্ছে ডাব্লিউবিপি, কেপির পরীক্ষা পিছিয়ে রয়েছে ওবিসি কেসের জন্য, এটা কিন্তু না। পিআরবি চাইলে পরীক্ষাটা নিতে পারে। তো আমরা আশা রাখছি খুব দ্রুত এর সমাধান পাবো এবং পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হবে। এবার পরীক্ষা যখন কন্ডাক্ট হবে, তোমাকে একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে যে ডাব্লিউবিপি হোক বা সেটা কলকাতা পুলিশ হোক, তুমি যখন সেই পরীক্ষাটায় পার্টিসিপেট করছো, মনে রাখবে যে যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট তারা এখানে কিন্তু একটা মারাত্মক স্কোর ক্যারি করবে। এখানেই কেউ পেয়ে যাবে 70, এখানেই কেউ পাবে 65, এখানেও কেউ পাবে 45, কেউ পাবে 50। এবার প্রবলেমটা কাদের হবে? প্রবলেমটা হবে যারা একদম মিডিল রেঞ্জে থাকবে। কিরকম? ধরো আজকে তুমি পরীক্ষাটা দিয়ে এসেছো, এবার তুমি হতে পারো একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, আমি কোনো ক্যাটাগরি বলছি না, তুমি একজন স্টুডেন্ট ধরো, তুমি একটা পরীক্ষা দিয়ে এলে ডাব্লিউপি বা কেপি, এই রিসেন্ট যে এবার ধরো এক্সামগুলো হবে, সেখানে দেখা গেল
যে তুমি পরীক্ষাটা দিয়েছে, যদি ডাব্লিউপির কথাটা বলি তাহলে একটু ইন্টারেস্টিং ভাবে বলতে পারছো। ধরো তুমি পরীক্ষাটা দিয়ে এলে, এবার পরীক্ষা দিয়েছে, তুমি তো হার্ড কপি পেয়ে যাচ্ছ কোশ্চেনে, তুমি আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার থাকলে তুমি তো অবশ্যই আমার কাছ থেকে সলিউশন পাচ্ছই। এবার তুমি যখন আনসার কিটা চেক করছো তখন তুমি দেখলে এক্সপেক্টেড তুমি একটা বুঝতে পারছো পরীক্ষাটা দেওয়ার পর যে আমার এত স্কোর হতে পারে। এবার তুমি ধরো এখান থেকে আনসার কিটা দেখলে যে হ্যাঁ আমার এরকম একটা স্কোর আসছে, বুঝতে পারলে। এবার তুমি যখন সেখান থেকে দেখছো যে আউট অফ 85 তোমার স্কোর ধরো হয়েছে, দেখছো 52, 53, 55 এরকম একটা রেঞ্জে আটকে গেছো। ওরা পরীক্ষার আগে যত না বেশি টেনশন হয়েছে, ওরা শুরু হবে এবার টেনশন। কেন জানো? কারণ অ্যাকচুয়ালি ও তখন একটাই কাজ, ডাব্লিউবিপির এক্সপেক্টেড কাট আপ, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কাট আপ, ডাব্লিউবিপি 2025 এক্সপেক্টেড কাট আপ, এইভাবে দিন রাত ও সার্চ করবে। বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন টিচার, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে সুন্দর করে অ্যানালাইসিস করে তাদেরকে কাট আপ দেওয়া হবে। কিন্তু ও মন থেকে শান্তি পাবে না, কারণ এগুলো হচ্ছে শান্তি চল, ওম শান্তি। কিন্তু ওর ভেতরে যে আগুনটা জ্বলছে, সেই দাও দাও করে জ্বলা আগুনটাকে একমাত্র নিমাতে পারে এক বালতি জল। তো ওটা ঢালতে পারে একমাত্র পিআরবি। কবে? যখন অফিসিয়ালি ভাবে আনসার কি এবং কাটআপটা দেবে, তখনই বুঝতে পারবে যে সে কোন জায়গাতে দাঁড়িয়েছে। এবার প্রবলেম কাদের হবে না? যারা মোটামুটি 65, 70, 72 এরকম একটা স্কোর করবে, তারা কিন্তু পরীক্ষা দেওয়ার পর ভাই কাট আপ সার্চ করবে না। কেন? কারণ তারা ভালো করে জানে যে ও যে স্কোরটা করে দিয়েছে র স্কোর, সেই হিসাবে দেখতে গেলে ফিজিক্যাল ও কোয়ালিফাই করলে ওর চাকরি কনফার্ম। আবার যারা 30, 35, 40 রেঞ্জে থাকবে, তারা কিন্তু অলরেডি এটা জানবে যে ভাই আমার মেহনত ঠিকঠাক হয়নি, আমি এটার জন্য প্রিপারেশন নিইনি, অনেক টাইম পেয়েছি পড়িনি, সো ফল্ট আমার, আমি নিজেকে দোষ দেবো এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো। বুঝতে পারলে? কিন্তু প্রবলেমে পড়ে যাবে ওই এভারেজ সেকশনের স্টুডেন্ট। কারণ কেউ বলবে তখন যে ভাই জেনারেলদের কাট আপ যেতে পারে 50 থেকে 55, তখন ওর বিন্দাস আনন্দ হবে, বুঝতে পারলে? এক্সাইটেড হবে, কাল থেকেই মার যাওয়া শুরু। কেন? ওর নাম্বারটা হয়ে গেছে ধরো 53, 54, কিন্তু শান্তি পাচ্ছে না। ও আবার একটা কাট আপ ভিডিও সার্চ করবে, সেখানে বলছে যে জেনারেলদের কাট আপ যেতে পারে 55 থেকে 58, তখন ওর এবার টেনশন শুরু হয়ে গেল। তখন ভাববে এত যাবে এত কম। এবার ওই চিন্তা ভাবনা করতে 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 ওর না হবে ঠিকঠাক গ্রাউন্ড কোয়ালিফাই, ওর না হবে আপকামিং কোনো একটা রিটিন এক্সাম, সেটাকে যে ভালো করে টার্গেট করবে এটাও পাবে না। তাহলে এই টাইমগুলোতে এত কিছু মেন্টালিটিতে না রেখে বারবার বলছি যে তুমি মন দিয়ে পড়াশোনা করো, স্টে ইয়োর ফোকাস। কারণ কম্পিটিশন লেভেল পিআরবি বাড়ায় না, কম্পিটিশন লেভেল বাড়ায় স্টুডেন্টরা। তাহলে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যখন স্টুডেন্টরা পরীক্ষাটা দেবে, সেখানে স্টুডেন্টরা যদি নাম্বারটা হাই রাখে, কারণ ইউআর ক্যাটাগরির মধ্যে এসসি, এসটি, এখানে আবার ওবিসি এ, ওবিসি বি বোথ আর ইনক্লুডেড, এটা বুঝতে হবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে ওই সিটটা কে নিয়ে নেবে সেটা তুমিও বুঝতে পারবে না। তাহলে তোমার নাম্বার আজকে দিনে কম্পিটিশন লেভেল যেখানে সে পৌঁছেছে, তুমি যদি একটা ঠিকঠাক নাম্বার রাখতে পারো, তবেই তোমার চাকরি কিন্তু কনফার্ম। অনেকে ভাবে আমি তো এসছি, কোনো ব্যাপার না, আমি 45-50 পেলে বিন্দাস পাবো। ভাই এটা 2019, 2018 কথা ভুলে যাও। 2025-এ এই যে এতটা লং গ্যাপ হলো, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে মোটামুটি ওই রেঞ্জে থাকতো। কিন্তু সিট যে রয়েছে, এখান থেকে রিজার্ভেশন রয়েছে, সিভিক দাদাদের সিট রয়েছে। আজকের দিনে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সিট অতগুলো কিন্তু নেই। হিসেব অনুযায়ী দেখতে গেলে দেখবে অনেক সীমিতই সিট। তাহলে কম্পিটিশন ওই কটা সিটের জন্য, তাহলে কি সিলেকশন হবে না? হবে। তারাই পাবে যারা কিন্তু ঠিকঠাক একটা স্কোর করবে। তাই প্রথম থেকে বলে এসেছি, বা যেভাবে অ্যানালাইসিস করি প্রত্যেকবার ভিডিওতে একটা কথাই বলি, যে এতটা যে লং ডিউরেশন টাইম হয়ে গেছে, এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে যে স্টুডেন্টরা কিন্তু একটা হিউজ প্রিপারেশন করে নিচ্ছে। এবার কম্পিটিশন লেভেল বাড়াতে পারে একমাত্র স্টুডেন্টরা। আজকে স্টুডেন্টরা যদি একটা স্কোর হাই লেভেলে করে দেয়, তখন পিআরবি কেউ কাট আপটা কিন্তু বাড়াতে বাধ্য হবে, কারণ ওদের দরকার 10 গুণ করে স্টুডেন্ট মাঠে রাখবে। এবার রিকমেন্ড ওয়ার্ড 10 গুণ থাকবে। এবার এটা তো তুমি আরপিএফ এর পরীক্ষার্থী নও যে আরপিএফ এর গ্রাউন্ডে আসছো, যে 5 মিনিট 45 সেকেন্ডে রান দেবে, 14 ফিট লং জাম্প দেবে, 4 ফিট হাই জাম্প দেবে। দিল্লি পুলিশ তো নয় যে এত হার্ড, আরপিএফ কনস্টেবল এগুলো তো এত হার্ড গ্রাউন্ড। কিন্তু ডাব্লিউবিকিপিতে কি একটা ন্যূনতম হাইট 167 সেমি, আমি ছেলেদের কথা বললাম যারা বয়েজ, আর তার পাশাপাশি কি 6 মিনিট 30 সেকেন্ড, মোর এনাফ। বুঝতে পারলে? কিন্তু তুমি যদি কোনো সেন্ট্রাল এক্সাম গুলো দাও, বিশেষ করে আরপিএফ, জিডি, তারপর তোমার যেখানে তোমার এই দিল্লি পুলিশ, এখানের গ্রাউন্ডটা কিন্তু মানে বেশ ভালো ফিজিক্যালটা রয়েছে, যেখানে একটা হিউজ মেহনত লাগবে। কিন্তু এখানে তো গ্রাউন্ডটা তোমার একটা ন্যূনতম প্র্যাকটিস থাকলে তুমি কিন্তু কভার আপ করতে পারছো। তুমি যদি লাস্ট 2 মাস আগেও প্র্যাকটিস করো, ওভারঅল তুমি কিন্তু গ্রাউন্ড কোয়ালিফাই করতে পারবে। প্লাস তুমি যখন চাকরির
ও রিটিনটা কোয়ালিফাই করবে, তোমার মধ্যে সে ইন্টারেস্ট, সে আবেগ যে হ্যাঁ আমি তো চাকরির কাছে পৌঁছে গেছি, রিটিন কষ্ট করে পড়েছি, পেরিয়ে গেছি, তাহলে এইটুকু একটা কষ্ট আমাকে সহ্য করতেই হবে, তার জন্য যত মেহনত করতে করবো, যত রোদে আমাকে রান দিতে আমি দেবো। তো এটা একটা আবেগ, তখন তুমি অটোমেটিক সেই জোশে চাকরিটা ক্র্যাক করবে, তুমি তখন সেই জোশে রানটা কোয়ালিফাই করবে, বুঝতে পারলে? তো একটা জিনিস বুঝতে হবে যে স্টুডেন্টরা যদি এখানে নাম্বারটা ভালো ক্যারি করে, এবার ওই রকম রেঞ্জের মধ্যে 10 গুণ স্টুডেন্ট যখন ডাকা হবে, তারা যদি মাঠটা ঠিকঠাক কোয়ালিফাই করে দেয়, তখন কিচ্ছু করার থাকবে না। আর এটা তো তোমার এমন না যে সেকেন্ড মেরিট বেরোবে, থার্ড মেরিট বেরোবে, এটা একটাই মেরিট হবে, একটাই কিন্তু কাট আপ দেবে, যেখানে বোথ মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ কাট আপ দিয়ে দেবে। এবার সেখানে তুমি যদি শর্ট লিস্টে দাও তাহলে নকরি পাবে। মনে রেখে দাও, মন দিয়ে শোনো, যে ইন্টারভিউর যে 15 নাম্বার, এটাকে তোমার মিনিমাম 50% ওই রিটিনে নিয়ে নিতে হবে। অর্থাৎ কাট আপ যদি যায় 57তে, তুমি যদি সেখানে 65 66 এই স্কোরটা রাখতে পারো, তাহলে ফার বেটার ফর ইউ। যদি বলো কেন? কারণ ইন্টারভিউয়ের মার্কসটা হচ্ছে ইন্টারভিউয়ারের হাতে, আর রিটিনের নাম্বারটা হচ্ছে তোমার হাতে, যেখানে তুমি পরীক্ষাটা দিচ্ছ, তুমি সেখানে একটা র স্কোর ক্যারি করছো। এবার তোমার কাট আপ যেটা যাচ্ছে যাক, কিন্তু যে নাম্বারটা এক্সিস্ট থাকছে সেটা তো ইন্টারভিউ অ্যাড হচ্ছে। এবার ইন্টারভিউ তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ভিডিও, মানে আমি ভিডিও দেবো ইন্টারভিউয়ে তোমরা কিভাবে পারফরমেন্স করবে, তো সেটা টাইম আসুক অবশ্যই দেবো, কিভাবে ইন্টারভিউগুলো ফেস করবে সমস্ত কিছু টাইম হলে আমি ভিডিও প্রোভাইড করবো। কিভাবে তোমরা আই কন্ট্যাক্ট রাখবে, ঠিক আছে, বা কোশ্চেন্স কি টাইপের হতে পারে, কিরকম কোশ্চেন্সগুলো ওখানে মোটামুটি টার্গেট করে, তো সমস্ত কিছু তোমরা এখান থেকে জানতে পারবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে, বেল অন করে, নোটিফিকেশন অন করবে, আর টেলিগ্রামে জয়েন করে নেবে, যাতে করে সব কিছু আপডেট টেলিগ্রামে পেতে পারো, ঠিক আছে। খুব শিগগিরই WBKPর বাছাই করা মক টেস্ট টেলিগ্রামে প্রোভাইড করবো, যেখানে তোমরা টেস্ট দিতে পারবে, আনসার কি প্রোভাইড করবো, তাই টেলিগ্রামে জয়েন করে নিও, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, রাইট। আর জিকে লাইভ সেশন, যেখানে ওভারঅল অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিকে ক্লাসগুলো করতে, তারা পার্সোনাল কমেন্টসও করেছো যে আস্তে আস্তে সব ভুলিয়ে যাচ্ছে, তো ক্লাসগুলো খুব আর্জেন্ট নিয়ে আসো। তো খুব শীঘ্রই লাইভ সেশনে আবার ক্লাস আসতে চলেছে, যেখানে জিকে কুইক রিভিশন, আর এই জিকে কুইক রিভিশন যেখানে আমরা ওভারঅল এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করবো লাইভ সেশনে। তো অবশ্যই লাইভ সেশনের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে, বেল অন করে, নোটিফিকেশন অন করে রাখবে, তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। তো প্রত্যেক স্টুডেন্ট যারা আপকামিং WBKPর অ্যাসপিরিয়েন্স হয়েছে, মন দিয়ে পড়াশোনা করো, কারণ কম্পিটিশন লেভেল যে বাড়বে না এমনটা না। অনেকে এটা ভেবে থাকে যে 2018-19-এর যে একটা ডাটা সেই ওয়াইজ হয়তো পরীক্ষাটা হবে, কিন্তু ভালো করে ভেবে দেখবে যে এই যে কিন্তু 3 বছরে ছাড় দেওয়া হয়েছে। তো যারা আগে কোথাও না কোথাও হেরে গিয়েছে, ফাইনাল মেরিটে কেউ 0.25, কেউ 0.75, কেউ 1 নম্বরে বাদ গিয়েছে, কেউ লাস্ট এজে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু ভাই পুরো জোশে আছে, বুঝতে পারলে? তো কেউ কারো সিট ছেড়ে কথা বলবে না, তো এটা সে মিউজিক্যাল চেয়ারের মতন, বুঝতে পারলে? তো ভালো করে তুমি যদি প্র্যাকটিস না রাখো, প্রিপারেশন না রাখো, তাহলে কিন্তু কম্পিটিশন লেভেলে তুমি কিন্তু ছিটকে পড়ে যাবে, বাইরে চলে যাবে, ছিটকে অনেক দূরে চলে যাবে। তাই মন দিয়ে এখন থেকে প্রিপারেশনটা নাও। যদি কারোর প্রিপারেশন ঠিকঠাক কমপ্লিট নেই, জিকেটাকে বলছো যে একটা ওভারঅল কুইক রিভিশন করবো খুব দ্রুত অল্প ক্লাসের মধ্যে, তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। খুব অল্প সীমিত মূল্যে তোমরা কিন্তু এই যে কটা ক্লাস পাবে, এর মধ্যে ওভারঅল ক্লাসগুলোকে আমার রেকর্ড ফর্মে রাখা রয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো কপিতে নোট করবে, তোমরা বুঝতে পারবে যে একটা পরীক্ষাতে বিশেষ করে এই স্টেট ওরিয়েন্টেড যে এক্সামগুলো হয়, বিশেষ করে WBKPকে টার্গেট করে করেছিলাম। তো সেন্ট্রাল এক্সামেও এখান থেকে কিন্তু 25টা 27টা করে প্রশ্ন কমন পেয়েছে। যারা স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়ে এসে রেসপন্স দিয়েছে, কেউ 27টা, কেউ 25টা, কেউ 21টা এভাবে পেয়েছে। তো তোমরা জানো যে রিসেন্ট যে RPF SI বা কনস্টেবলের পরীক্ষা হলো, সেখানে জিকের ওয়েটেজ কিরকম ছিল বা জিকে কি লেভেলের ছিল। তো আমার এটা টার্গেট করা আছে যে WBKPর পরীক্ষাতে, সেটা মেন হোক বা প্রিলি হোক, তোমরা ভালো স্কোর ক্যারি করতে পারবে, খুব ভালোভাবে তোমরা একুরেসি দিয়ে জিকেতে স্কোর ক্যারি করতে পারবে। আর যারা ম্যাথে উইক রয়েছে, অবশ্যই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে জয়েন করতে পারো। তো সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন থাকো, আর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করো। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।